হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রাইটিং এ ডিজার্টেশন, অর্থাৎ একটা ডিজার্টেশন লিখতে হলে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয়, ডিজার্টেশনে কোন কোন কম্পোনেন্ট গুলোকে সাজাতে হয়, সমন্বয় করতে হয়, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আর ডিজার্টেশন হচ্ছে যারা গ্রাজুয়েট স্টুডেন্ট রয়েছেন, যারা বিশেষ করে ডক্টরাল স্টুডেন্ট, আর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তাদের একটি ডিজার্টেশন সম্পন্ন করতে হয়। যদিও বিভিন্ন ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অপশন থাকতে পারে, কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় হবে হাউ টু রাইট এ ডিজার্টেশন। তো জেনে নেওয়া যাক, চলুন, যা আমাদের ডিজার্টেশন লিখতে হলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং একটা ডিজার্টেশন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে ডিজাইন করা যায় বা সাজানো যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিক রাইটিং আর ডিজার্টেশন। তার পূর্বে আমাদের জানা উচিত হোয়াট ইজ এ ডিজার্টেশন। তাহলে এটাকে যদি সংজ্ঞায়িত করা যায় তাহলে এভাবে বলা যায়, এ ডিজার্টেশন ইজ এ ফর্মাল পিচ অফ একাডেমিক রিসার্চ রিফ্লেক্টিং দ্য স্ট্যান্ডার্ড রিসার্চ প্রসেস। তাহলে ডিজার্টেশন হচ্ছে একটা একাডেমিক রিসার্চ যা একদম স্ট্যান্ডার্ড রিসার্চ প্রসেসকে মেনটেন করে। অর্থাৎ একটা রিসার্চের যে একটা পরিপূর্ণ স্ট্যান্ডার্ড রয়েছে, সেটাকে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে এখানে আহ, মেনে চলতে হবে বা এর প্রয়োগ এখানে আপনাকে ঘটাতে হবে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড রিসার্চ প্রসেসটা আসলে কাকে বলবো? এটা হচ্ছে যে প্রথম আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ে গবেষণা করতে চান, বা আপনি কোন বিষয় নিয়ে তথ্য কালেক্ট করতে চান, আপনার আহ, কোন প্রশ্নের উত্তরটা আপনি চাচ্ছেন, কোন বিষয়বস্তু, সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং একটা টপিক সিলেকশনের পরে আপনাকে কিছু প্রশ্ন এর সঙ্গে জুড়ে দিতে হবে। যে টপিক তো সিলেকশন হলো, তাহলে আমি কোন প্রশ্নের অ্যান্সার গুলো আমি চাই, সেটা কিন্তু আপনাকে সেটা এখানে উল্লেখ করতে হবে। এর পরবর্তী ধাপ হচ্ছে যে আপনাকে যে আপনি টপিক সিলেকশন করেছেন, কিছু প্রশ্ন জুড়ে দিয়েছেন, এই দুটার সাথে কিন্তু সম্পূর্ণ সঙ্গতি রেখে আপনাকে যে প্রচলিত সময়ে যেগুলো রিসার্চ রয়েছে আপনার টপিক এবং কোয়েশ্চেন রিলেটেড, সেকালে কিন্তু একটা ওভারঅল আপনাকে আইডিয়া দিতে হবে। তারপরে আপনি আপনার রিসার্চটাকে স্টার্ট করতে পারেন। তাহলে আপনাকে টপিক সিলেকশন করতে হবে, প্রশ্ন নিতে হবে, এরপরে এর বিষয়ে কি গবেষণা আছে সেটাকে একটু দেখতে হবে। তারপরে কিন্তু আপনার রিসার্চটাকে আপনি কন্ডাক্ট করবেন বা চালিয়ে নেবেন। এরপরে যে গেট ইউর অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার্ড, তারপরে আপনি আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। এটাই কিন্তু আমাদের একটা একাডেমিক রিসার্চের পরিপূর্ণ স্ট্যান্ডার্ড। যাই হোক, আমরা জানলাম যে একটা একাডেমিক রিসার্চ কি এবং তার সেটা যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চায় তাহলে সেটা কেমন হবে। কিন্তু একটা ডিজার্টেশন লিখতে হলে আপনাকে অবশ্যই আপনার ডিপার্টমেন্ট থেকে অথবা আপনার যিনি অ্যাডভাইজার আছেন বা কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকে কিন্তু সেটাকে অ্যাকসেপ্টেড হতে হবে। অর্থাৎ আপনি তাদেরকে জানাবেন, ইনফর্ম করবেন, কিছু রাইটিং বা অন্য কিছু দিয়ে সাবমিট করবেন এবং তাদের কাছে প্রপোজাল আকারে দিবেন যে আমি এই বিষয়ে রিসার্চ করতে চাই। When this proposal is accepted by your advisor or by your department, they can start your research. তো আপনার প্রপোজাল যে তাদের কাছে অ্যাকসেপ্টেড হবে, তার জন্য কিছু বিষয় কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া সেটা একটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাহলে কি করতে হবে? লজিক বিহাইন্ড দ্য টপিক। আপনি টপিকটা নির্ধারণ করেছেন, এর পিছনে কি কি কারণ আছে, যুক্তি আছে, সেগুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। অর্থাৎ কিছুটা ইন্ট্রোডাক্টরি সেন্স, ইন্ট্রোডাকশনে আপনাকে এই বিষয়গুলো কিন্তু একটু আলোচনা করে দেখাতে হবে। এরপরে পরবর্তী ধাপ আপনাকে
ইনিশিয়াল লিটারেচার রিভিউ, মানে এটা ব্যাপক আকারে নয়, কিন্তু আপনাকে প্রাথমিকভাবে এই বিষয়ে যে আপনার স্টাডি রয়েছে আর রিসার্চ রয়েছে বা এই রিসার্চগুলো আর একটু দরকার, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু তাদেরকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। এরপরে আপনাকে একটা প্রজেক্ট প্ল্যান করতে হবে। প্রজেক্ট প্ল্যান মানে হচ্ছে যে আপনার এর মধ্যে কি মেথোডোলজি গুলো কি অ্যাপ্লাই করবেন, বা আপনার এটা কত সময় লাগতে পারে, একটা আপনাকে ফিউচার প্ল্যান করতে হবে আর কি, সবকিছু মিলে ডাটা অ্যানালিসিস, ডাটা কালেকশন ইত্যাদি। এই সবগুলো যখন তাদের কাছে লজিক্যাল মনে হবে, এবং যখন এটা when it will be accepted by your department or advisor, then it is a time to start your research. যাই হোক, আমরা জানলাম যে আসলে রিসার্চ প্রপোজালটা অ্যাকসেপ্টেড হওয়ার পূর্ব পর্যন্ত কি কি করতে হয়। তাহলে আমরা একটা মোটামুটি ধারণা পেলাম যে একটা ডিসার্টেশন রাইটিং এ আমাদের মোট 8টা ধাপ যদি আমরা সেটাকে আইডেন্টিফাই করি তাহলে হবে। সেটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে 3টি ধাপ আছে, যেটা ইট ইজ বিফোর দ্য প্রপোজাল অ্যাকসেপ্টেড বাই ইউর ডিপার্টমেন্ট। আজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ এ ডিসার্টেশন। ডিসার্টেশন জিনিসটা কি আপনাকে একটু ধারণা রাখতে হবে। বুঝে গেলেন যে ডিসার্টেশন কি, তারপরে আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে আপনার ডিসার্টেশন রাইটিং এর জন্য। এরপরে আপনাকে ডিজাইনিং রিসার্চ প্রপোজাল, তারপর আপনাকে সেই প্রপোজাল যেটা বললাম সেটা নিয়ে আপনার ডিপার্টমেন্টে সাবমিট করতে হবে। তারপরে সেটা অ্যাকসেপ্টেড হলো, তারপরে আপনি রাইটিংটা শুরু করলেন। তো আপনার যখন হয় ইওর প্রপোজাল অ্যাকসেপ্টেড, দেন you have next 5 chapters or 5 sections to write. So the first one is that it is introduction. তো আপনি যখন রিসার্চ প্রপোজালে যে ইন্ট্রোডাকশন গুলো করেছেন, কিন্তু এই ইন্ট্রোডাকশনটা কিন্তু একটু ব্যাপক হারে হবে আর কি। ঠিক একই কথা লিটারেচার রিভিউর ক্ষেত্রে, আপনি প্রাথমিক পর্যায়ে লিটারেচার রিভিউ করেছেন, এটা কিন্তু আরো আপনাকে দীর্ঘায়িত করতে হবে, বহু তথ্য কালেক্ট করতে হবে। এরপরে মেথোডোলজিটা, মেথোডোলজি চ্যাপ্টারে আপনাকে অবশ্যই কি কি মেথোডোলজি গুলো আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। ফাইন্ডিংস, ডিসকাশনস, এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখন পরবর্তী পর্যায়ে একটার পর একটা করে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যা হোক, ট্রেডিশনাল ওয়েতে যে ডিসার্টেশন লেখা হয় এর মোট 5টা চ্যাপ্টার থাকে। এটা খুবই সহজ, যেটা আমরা বারবার আলোচনা করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, then literature review, third one methodology, fourth one is findings, and last one is discussions. এবং কোথাও কোথাও ক্ষেত্রে একটু ফাইন্ডিংস ডিসকাশন একই চ্যাপ্টারে থাকতে পারে, কনক্লুশনটা আর একটা চ্যাপ্টারে হতে পারে। তবে আমরা যেটা মোটামুটি যেটা আমরা ধরে নিই যে এই 5টা আপনার ডিসার্টেশনে চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত করতে হবে। চ্যাপ্টার 1, তো চ্যাপ্টার 1 আমার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। আপনাকে বলেছি কিন্তু ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনাকে ভালো করে এখানে উপস্থাপন করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড আকার, যে আপনি এই রিসার্চটা কেন করবেন, কি দরকার, এর সোর্সটা কোথা থেকে, বা বিভিন্ন বিষয় আপনাকে এটা কেন দরকার, আপনি কোন পারপাসে করতে চান, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনাকে ইন্ট্রোডাকশনে এই লজিকটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। তারপরে আপনাকে প্রবলেম স্টেটমেন্ট করতে হবে, এটা আপনি একটা প্যারায় বা যে কোনো আপনি যেভাবে পারেন সেটা কিন্তু আপনাকে আপনার সমস্যাটা কি, আপনি কি করতে চান, আপনার উদ্দেশ্যটা কি, আপনার কাছে কোনটা প্রবলেমটিক মনে হচ্ছে, বা বাই হোয়াট ইউ আর ইন্ট্রিগড, আপনার বিষয়টা নিয়ে কোন বিষয়টা নিয়ে চিন্তিত সেটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। তারপরে আপনাকে রিসার্চ কোয়েশ্চেনটা সেট আপ করতে হবে। তারপরে ইন্ট্রোডাকশনের শেষ বিষয় যেটা আপনি দিবেন সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ দি স্টাডি। আপনার এই স্টাডিটা কেন দরকার, বা আপনার থেকে কি পাবেন, আপনি নিজে কি পেতে পারেন, আপনার শিক্ষা বিভাগ কি পেতে পারে, আপনার সমাজ জাতি কি পেতে পারে, আর কেন আপনি করতে চাচ্ছেন সেটা কিন্তু তাৎপর্যটা একটু আপনাকে তুলে ধরতে হবে। আর এরপর চ্যাপ্টার 2 আসি আমরা। চ্যাপ্টার 2 হচ্ছে লিটারেচার রিভিউ। এটা লিটারেচার রিভিউ মানে আপনার রিলেটেড, আপনার টপিক এবং কোশ্চেন রিলেটেড যতগুলো আপনার লিটারেচার আছে যতদূর সম্ভব সেটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে, আর একটার পর একটা কিন্তু
সমন্বয় করে লিখতে হবে। এটা কিন্তু জাস্ট সামারি আকারে করলে হবে না, যে ইনি এই বলেছেন, উনি এই বলেছেন, ইনি এই বলেছেন, তা কিন্তু করা যাবে না। এটা সুন্দর করে সেটাকে একটা সিনথেসাইজ করে কম্বাইন করে লজিক্যাল আকারে কিন্তু উপস্থাপন করতে হবে, একটা গ্রাজুয়াল ডেভেলপিং ওয়েতে। তারপরে আপনি লিটারেচার রিভিউ দ্বিতীয় স্টেপে যেটা দেখাবেন, হোয়াট ইজ দ্য রিসার্চ গ্যাপ। আপনি যে রিসার্চ করতে চাচ্ছেন, মানে আপনি এই রিসার্চের মধ্যে কোন বিষয়গুলো এখনো রিসার্চ করা হয়নি বা কি গ্যাপটা রয়েছে, কি সমস্যাটা রয়েছে, সেটা কিন্তু আপনি তুলে ধরতে হবে। এবং লিটারেচার রিভিউ এর থার্ড সেকশনে আপনি আপনি যে মেথোডোলজি কাজ করতে চান সেটার উপরে কিন্তু আলোকপাত করতে হবে। যেমন আপনি কি ইন্টারভিউ কাজ করবেন, তাহলে ইন্টারভিউ যে লিটারেচার রিভিউগুলো আছে সেগুলো আপনি তুলে ধরেন, অথবা আপনি কোয়ান্টে করতে চান অথবা মিক্সড ওয়েতে করতে চান, সেই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই আলোকপাত করতে হবে। এরপরে আমরা আসবো চ্যাপ্টার 3 মেথোডোলজি। তো মেথোডোলজি আপনাকে দেখতে হবে যে আহ, আপনার রিসার্চটা আসলে কোন ধরনের, যে কি পজিটিভিজম বা ইন্টারপ্রিটিভিজম বা প্র্যাগমেটিজম। তাহলে আপনার রিসার্চ ফিলোসফি থেকে মাথায়টা রেখে কিন্তু আপনাকে আপনার মেথোডোলজিটা নির্বাচন করতে হবে। এরপরে দেখুন, সেটা হচ্ছে যে ওভারঅল যদি একটা মেথোডোলজিতে আপনারা চিন্তা করেন, তাহলে আমরা জানি যে সাধারণত মেথোডোলজি 3 প্রকার হয়, একটা কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ অথবা মিক্সড মেথড। আপনি যে কোনো একটা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এরপরে ডাটা স্যাম্পলিং। আর ডাটা স্যাম্পলিংটা হলো যে আপনি কোত্থেকে তথ্যগুলো নিবেন, আপনার সোর্সটা কি, আপনার কোত্থেকে ডাটাগুলো কালেক্ট করবেন, সেটা কিন্তু আপনাকে এই মেথোডোলজির মধ্যে কিন্তু আপনাকে দেখাতে হবে। যেমন কোনো ব্যক্তির কাছে নিতে, অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনার, অথবা সেকেন্ডারি ডাটা কিনা সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে হলো ডাটা কালেকশন মেথড। আপনি যে ডাটা কালেকশন করবেন এর মেথডটা কি। এটা বিভিন্ন রকম হতে পারে, যেমন ইন্টারভিউ হতে পারে। আপনি কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তিকে বা অনেক ব্যক্তিকে আপনি ইন্টারভিউ নিয়ে ডাটা কালেক্ট করলেন, বিভিন্ন ফেনোমোলজিক্যাল এক্সপিরিয়েন্স অফ হিউম্যান বিং সেটা করতে পারেন। ফোকাস গ্রুপ করতে পারেন, কোনো গ্রুপের কাছ থেকে সমন্বয় করে আলোচনার মাধ্যমে কোনো আপনি ডাটা কালেক্ট করতে পারেন। এটা সার্ভে হতে পারে, কেস স্টাডি হতে পারে, বা আপনি অবজারভেশন হতে পারে, এক্সপেরিমেন্টাল হতে পারে, সেকেন্ডারি ডাটা অ্যানালিসিস ইত্যাদি হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে। আপনার প্রয়োজনে কিন্তু আপনি সেগুলো করতে পারেন। আর 5 নাম্বার হচ্ছে ডাটা অ্যানালিসিস। আপনি ডাটাটা কিভাবে অ্যানালিসিস করবেন সেটা কিন্তু আপনাকে একটু দেখাতে হবে, যে কন্টেন্ট অ্যানালিসিস। কন্টেন্ট অ্যানালিসিস হতে পারে আপনি ইন্টারভিউ নিয়েছেন বা কেস স্টাডি করেছেন বা অবজারভেশন করেছেন, ফোকাস গ্রুপ ইত্যাদি হলে সে আপনি কন্টেন্ট গুলোকে, আপনি কি যেটাগুলো কালেক্ট করেছেন সেটাকে অ্যানালিসিস করবেন একটার পর একটা। এরপর আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে করতে পারেন বা কোয়ান্ট ওয়েতে করতে চান, তাহলে এটা কোয়ারিলেশন হতে পারে অথবা রিগ্রেশন হতে পারে। আপনার এটা নির্ভর করে, আপনার এটা সার্বিকভাবে যে আপনি ডেটা কালেকশন, ডেটা স্যাম্পলিং, ডেটা অ্যানালিসিস সম্পূর্ণ কিন্তু আপনার একটার সাথে একটা সমন্বয় রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে মেথোডোলজি। তো মেথোডোলজিতে আরেকটু যদি আমি বলি, আপনার রিসার্চটা যদি এক্সপ্লোরেটরি হয়, মানে আপনি কোনো খুঁজে পেতে চান মানুষের এক্সপিরিয়েন্স সম্পর্কে, তাহলে কিন্তু সেটা আপনার কোয়ালিটেটিভ মেথড হবে। আর যদি আপনি গাণিতিক উপায় করতে চান কনফার্মেটরি, সেটা হচ্ছে যে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা যে বিভিন্ন ডাটা সার্ভে করতে চান, তাহলে কোয়ান্টিটেটিভ মেথড হবে। অথবা যদি আপনি দুটোই সম্পন্ন করতে চান, ইন্টারভিউ এবং সার্ভে বা অন্য কোনো উপায়, তাহলে অবশ্যই সেটা আপনার মিক্সড মেথড হবে। এরপর নাম্বার 4, ফাইন্ডিংস এন্ড রেজাল্টস চ্যাপ্টার। তাহলে এইখানে আমরা কি কি দেখতে জিনিস পাই, যে আপনি যে ডেটা কালেক্ট করলেন, ডেটা অ্যানালিসিস করলেন, তারপরে কিন্তু এখানে আপনি বিভিন্ন নাম্বার, চার্ট, গ্রাফ, কোরিলেশন, এগ্রিগেশন বা আপনি ফেনোমোলজিক্যাল এক্সপিরিয়েন্স, বিভিন্ন উপায়ে কিন্তু আপনি ফাইন্ডিংস গুলো প্রদর্শন করতে পারেন। এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা ডিসকাশন চ্যাপ্টার। সেটা হচ্ছে যে আপনি ডিসকাশন চ্যাপ্টার এক্সপ্লেইনস হোয়াট দ্য ডেটা মিনস রিফারিং টু রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ আপনি যে রিসার্চ কোয়েশ্চেন ছিল তার সাথে সঙ্গতি রেখে আপনি যেগুলো করলেন সেটা কিন্তু আপনার প্রশ্নের কতটুকু উত্তর পেলেন সেটা কিন্তু আপনাকে এটা প্রদর্শন করতে হবে। আর এবং লাস্ট পর্যায়ে আমরা আসবো হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশনে আপনি কি কি ফাইন্ডিংস, আপনি মূল কি পেলেন, ইম্প্যাক্ট গুলো, সমাজের প্রভাব কি, ইমপ্লিকেশনস কি, তাৎপর্য কি, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে সেই কনক্লুশনে সেই জিনিসগুলো সামারি আকারে, অর্থাৎ সমস্ত বিষয় সাময়িক আকারে এখানে তুলে ধরতে হবে। তো ধন্যবাদ সবাইকে।